আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসএনএস হুমলুন সংবাদ শিরোনাম। অভিবাসন সংকটে বাজেট অচল, ট্রাম্পের মেয়াদে ফের মার্কিন সরকার শাটডাউন। পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকর নতুন শর্ত, খাদ্য অসহায় হতে পারেন লাখ লাখ আমেরিকান। 2026 সালে ওবামা কেয়ার স্বাস্থ্য বীমা নিবন্ধন কমছে, প্রিমিয়াম দ্বিগুণ বৃদ্ধির আশঙ্কা। এবং সিলেটে সরগরম নির্বাচনের মাঠ, প্রতিশ্রুতির জোয়ারে ভাসছেন ভোটাররা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও ফেডারেল সরকারের বড় একটি অংশ শাটডাউনের মুখে পড়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এটি দ্বিতীয় সরকার বন্ধের ঘটনা। মিনেসোটায় অভিবাসন অভিযান ঘিরে সৃষ্ট সংকটে কংগ্রেসের বাজেট আলোচনা ভেস্তে যায়। এর প্রভাবে আইআরএস সহ গুরুত্বপূর্ণ সংস্থার কার্যক্রম ব্যাহত হচ্ছে, যদিও সমাধানে দ্বিদলীয় আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের বড় একটি অংশ আবারও শাটডাউনের মুখে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এটি দ্বিতীয় সরকার বন্ধের ঘটনা। শনিবার ভোরে এই শাটডাউন শুরু হয় যখন মিনেসোটার মিনিয়াপোলিসে অভিবাসন অভিযানকে ঘিরে সৃষ্ট সংকট কংগ্রেসের বাজেট আলোচনাকে ভেস্তে দেয়। সিনেটের শেষ মুহূর্তে বাজেট বিলগুলোর কিছু পরিবর্তন আনা হয়, যার পেছনে ভূমিকা রাখে মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে 2 জন মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনা। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে 6টি নতুন ব্যয় বিল অনুমোদন করা যায়নি। শাটডাউনের প্রভাব তাৎক্ষণিকভাবে পড়ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায়। ট্যাক্স মৌসুম শুরু হওয়ার ঠিক আগে আইআরএস কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছে। তীব্র শীত ঝড়ের পর আবাসন সহায়তা কর্মসূচি অর্থ ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে ফেডারেল অর্থায়নে পরিচালিত বৈজ্ঞানিক গবেষণাও বন্ধ হয়ে যাচ্ছে। তবে সামরিক সদস্য, বিমানবন্দর নিরাপত্তা কর্মী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বেতন ছাড়াই কাজ চালিয়ে যাবেন। তবে এই শাটডাউন দীর্ঘস্থায়ী নাও হতে পারে। সিনেট ইতোমধ্যে একটি দ্বিদলীয় চুক্তি অনুমোদন করেছে, যেখানে 5টি বড় বাজেট বিল এবং হোমল্যান্ড সিকিউরিটির জন্য অস্থায়ী অর্থায়নের প্রস্তাব রয়েছে। হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন সোমবার হাউস এই প্যাকেজ পাশ করার চেষ্টা করবে। তবুও অভিবাসন নীতি ও আইসিই কার্যক্রম নিয়ে কংগ্রেসে রাজনৈতিক লড়াই এখনও শেষ হয়নি। আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপে নতুন কাজের শর্ত কার্যকর হচ্ছে। ট্রাম্প প্রশাসনে নতুন আইনে বয়সসীমা ও ছাড় কমানোয় 20 লাখের বেশি মানুষ সুবিধা হারানোর ঝুঁকিতে। সমালোচকদের আশঙ্কা এতে ক্ষুধা ও খাদ্য সংকট আরও বাড়বে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের খাদ্য সহায়তা কর্মসূচির নতুন কাজের শর্ত কার্যকর হচ্ছে। এর ফলে 20 লাখেরও বেশি মানুষ সুবিধা হারানোর ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে প্রায় 4 কোটি 20 লাখ আমেরিকান স্বল্প আয়ের পরিবার ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এই কর্মসূচির ওপর নির্ভর করে নিত্য প্রয়োজনীয় খাবারের জন্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জুলাইয়ে স্বাক্ষরিত নতুন আইনের আওতায় নির্দিষ্ট কিছু প্রাপ্তবয়স্কের জন্য কাজের শর্ত আরও কঠোর করা হয়েছে। প্রথমবারের মতো কাজের শর্ত প্রযোজ্য হওয়া বয়সসীমা 54 থেকে বাড়িয়ে 64 বছর করা হয়েছে, বিশেষ করে যেসব সক্ষম প্রাপ্তবয়স্কের কোনো নির্ভরশীল নেই। পাশাপাশি যেসব অভিভাবক বা তত্ত্বাবধায়ক 14 বছরের বেশি বয়সী শিশুর দায়িত্বে আছেন, তাদের জন্য ছাড় কমানো হয়েছে। কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাব অনুযায়ী 2025-2034 সময়ে প্রায় 11 লাখ মানুষ নিশ্চিতভাবেই এসএনএপি সুবিধা হারাতে পারেন। এছাড়া গৃহহীন ব্যক্তি, ভেটেরান এবং ফস্টার কেয়ার থেকে বের হওয়া তরুণদের জন্য থাকা ছাড়াও বাতিল করা হয়েছে, যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীগুলোকে আরও চাপে ফেলবে বলে খাদ্য সহায়তা সংস্থাগুলোর আশঙ্কা। সমর্থকদের দাবি, অপচয় ও জালিয়াতি ঠেকাতেই এই শর্ত। তবে সমালোচকরা বলছেন এতে ক্ষুধা বাড়বে আর ফুড ব্যাংক ও স্যুপ কিচেনগুলোর ওপর চাপ বহুগুণে বেড়ে যাবে। 2026 সালে ওবামা কেয়ার স্বাস্থ্য বীমা নিবন্ধনে বড় পতনের ইঙ্গিত। ফেডারেল ভর্তুকি শেষ হওয়ায় প্রিমিয়াম গড়ে দ্বিগুণের বেশি বেড়ে যেতে পারে।
জরিপে দেখা গেছে প্রায় 25% গ্রাহক স্বাস্থ্য বীমা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। খরচের এই চাপ মার্কেট প্লেসের নিবন্ধন সংখ্যার উপরে সরাসরি প্রভাব ফেলবে। 2026 সালের জন্য ওবামা কেয়ার বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্য বীমা নিবন্ধনে বড় ধরনের পতনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস CMS এর তথ্য অনুযায়ী চলতি ওপেন এনরোলমেন্ট পিরিয়ডে প্রায় 2,30,00,000 মানুষ মার্কেট প্লেসের মাধ্যমে স্বাস্থ্য বীমায় সাইন আপ করেছেন। গত বছরের এই সময়ের তুলনায় এটি প্রায় 12 লাখ কম। বিশেষজ্ঞদের মতে এই পতনের মূল কারণ হলো কোভিড-19 মহামারীর সময় চালু হওয়া বাড়তি ফেডারেল ভর্তুকির মেয়াদ শেষ হয়ে যাওয়া। কংগ্রেস নতুন করে এই ভর্তুকি বাড়ানো কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় 2026 সালে বীমার প্রিমিয়াম গড়ে দ্বিগুণেরও বেশি বেড়ে যেতে পারে। KFF এর তথ্য অনুযায়ী ভর্তুকিপ্রাপ্ত একজন গ্রাহকের বার্ষিক প্রিমিয়াম খরচ 2025 সালের গড় $888 থেকে বেড়ে প্রায় $1,904 পৌঁছাতে পারে। KFF পরিচালিত এক জরিপে দেখা গেছে প্রিমিয়াম যদি প্রত্যাশিতভাবে দ্বিগুণ হয় তাহলে প্রায় 25% গ্রাহক স্বাস্থ্য বীমা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। বিশ্লেষকরা বলছেন অনেক নিবন্ধনই স্বয়ংক্রিয়ভাবে নবায়নের মাধ্যমে হয়েছে, কিন্তু গ্রাহকরা বিল পাওয়ার পর বেশি খরচ দেখে প্রিমিয়াম পরিশোধ না করলে চূড়ান্ত নিবন্ধন সংখ্যা আরও কমে যেতে পারে। সব মিলিয়ে বাড়তি খরচের চাপ 2026 সালে ওবামা কেয়ার এনরোলমেন্টকে আরও নিচে নামিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের চলমান অভিবাসন নীতি ও আইসের কঠোর অভিযান নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। মিনেসোটায় শিশুদের আটক, নাগরিকদের নিহত হওয়া ও স্কুল কর্মক্ষেত্রে হরতাল এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ একজোট হয়ে সরকারের নীতির প্রতিবাদ জানাচ্ছে। আন্দোলন চলবে আইস সংস্কার না হওয়া পর্যন্ত। যুক্তরাষ্ট্রের চলমান অভিবাসন নীতি ও আইসের কার্যক্রমের বিরুদ্ধে দেশ জুড়ে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। মিনেসোটায় আবারও শিশুদের আটক করার ঘটনা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। একই প্রাথমিক বিদ্যালয়ের 2 শিক্ষার্থী যারা 2য় ও 5ম শ্রেণীর, তাদের মা আদালতে চলমান আশ্রয় মামলার শুনানির সময় আটক হওয়ায় বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষকে তাদের আটক কেন্দ্রে নিয়ে যেতে হয়। পরিবারের দেখাশোনার কেউ না থাকায় শিশুরা মায়ের সঙ্গে থাকতে এই ব্যবস্থা করা হয়। স্কুল শিক্ষক এবং নার্সরা হাতে ধরে তাদের সশস্ত্র নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে পৌঁছে দেন। পরে পুরো পরিবারকে টেক্সাসের ডিলি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। এখন ওই স্কুল জেলায় 5 জন শিক্ষার্থী আইস হেফাজতে রয়েছে। এই ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে কাজ নেই, স্কুল নেই, কেনাকাটা নেই শীর্ষক সাধারণ হরতাল শুরু হয়েছে। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে হোয়াইট হাউস পর্যন্ত মিছিল শীত উপেক্ষা করে নিউ ইয়র্কের রাস্তায় হাজারো মানুষ অংশগ্রহণ করেছেন। বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন অ্যাবলিশ আইস এবং নো আইস, নো KKK, নো ফ্যাসিস্ট USA। অংশগ্রহণকারীরা আইসের চলমান অভিযান, নাগরিক অধিকার লঙ্ঘন এবং মানবিক মর্যাদা লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। এই বিক্ষোভের পেছনে বড় কারণ ছিল মিনিয়াপলিসে আইস এজেন্টদের গুলিতে 2 মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেটি ও রেনে নিকোল গুড নিহত হওয়া। মার্কিন বিচার বিভাগ প্রেটির মৃত্যুর বিষয়ে সিভিল রাইটস তদন্ত শুরু করেছে, তবে গুডের হত্যার বিষয়টি এখনও তদন্তাধীন নয়। বিশ্লেষকরা বলছেন এই আন্দোলন প্রশাসনের নীতিতে পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ চাপ সৃষ্টি করতে পারে। স্থানীয় নেতারা এবং নাগরিকরা মনে করেন বিক্ষোভ, মত প্রকাশ এবং গণদমন প্রতিরোধেই গণতন্ত্রের ভিত্তি। আন্দোলন দেখিয়েছে মানুষ নিজেদের অধিকার এবং ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারে। সংগঠকরা দাবি করেছেন আইসের কার্যক্রমের সংস্কার এবং দায়বদ্ধতা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। যুক্তরাষ্ট্র 2026 সালে শ্রমিক সংকট মোকাবেলায় অস্থায়ী H-2B ভিসা দ্বিগুণ করেছে। নির্মাণ, হোটেল, পর্যটন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের মতো খাতে অতিরিক্ত 65,000 ভিসা ইস্যু করা হবে। ফলে মোট ভিসা সংখ্যা 1,31,000-এ পৌঁছেছে। এই পদক্ষেপ দেশীয় অর্থনীতি ও গুরুত্বপূর্ণ শিল্প চালু রাখার লক্ষ্যেই নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছর কর্মী সংকট মোকাবেলায় অতিরিক্ত 65,000 H-2B ভিসা ইস্যু করা হবে, যা আগের বছরে প্রদত্ত 66,000 ভিসার প্রায় সমপরিমাণ। এতে মোট অস্থায়ী ভিসার সংখ্যা 1,31,000 পৌঁছাবে। এই পদক্ষেপ মূলত নির্মাণ, হোটেল ও পর্যটন, নগরের সৌন্দর্য বর্ধন এবং সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণের মতো শ্রম ঘাটতি পূরণের জন্য নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের চলমান অবৈধ অভিবাসন বিরোধী অভিযান এবং কায়িক শ্রম ভিত্তিক খাতের কর্মী সংকট এই সিদ্ধান্তের প্রধান কারণ। 2025 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নির্বাহী আদেশের পর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের গ্রেফতার ও দেশে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে দেশে বৈধ শ্রমিকদের চাহিদা বেড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, অস্থায়ী শ্রমিক ভিসা দ্বিগুণ করা যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং গুরুত্বপূর্ণ শিল্প খাতের জন্য প্রয়োজনীয়। বিশেষ করে নির্মাণ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে কর্মী সংকট শিথিল করতে এটি কার্যকর পদক্ষেপ। তবে কর্মী সংকট সাময়িক হলেও তা দেশের শ্রম বাজারে প্রভাব ফেলতে পারে। তাই এই ভিসা বৃদ্ধি সময়োপযোগী বলে মনে করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র দ্রুত কর্মী সংকট কাটিয়ে দেশীয় শিল্প ও অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রে কফি প্রেমীদের সংখ্যা বাড়লেও স্টারবাকস তার পুরো বাজার শেয়ার ধরে রাখতে পারছে না। ডানকিন, 7 ব্রিউ, স্কুটার্স কফি এবং ডাচ ব্রোস সহ নতুন ব্র্যান্ডের চাপে প্রতিষ্ঠানটি 575টি নতুন স্টোর খোলার উদ্যোগ নিয়েছে। নতুন মেনু, আরামদায়ক আসন এবং উন্নত সেবার মাধ্যমে গ্রাহক ফেরানোর চেষ্টা করছে স্টারবাকস। যুক্তরাষ্ট্রে কফি পানকারীর সংখ্যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ হলেও সেই বাড়তি চাহিদার পুরো সুফল পাচ্ছে না স্টারবাকস। এক সময় যে প্রতিষ্ঠানটি আমেরিকার কফি সংস্কৃতিতে বিপ্লব এনেছিল, এখন সেটিকেই তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। তথ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্রের কফি বাজারে স্টারবাকসের ব্যয় অংশীদারিত্ব ছিল 52%, কিন্তু 2024 ও 2025 সালে তা কমে দাঁড়িয়েছে 48%। একই সময়ে ডানকিন সহ একাধিক প্রতিদ্বন্দ্বী বাজারে নিজেদের অবস্থান শক্ত করেছে। দ্রুত বিস্তৃত হচ্ছে ড্রাইভ থ্রু চেইন 7 ব্রিউ, স্টুয়ার্টস কফি ও ডাচ ব্রোস। পাশাপাশি চীনা ব্র্যান্ড লাকিং কফি ও মিক্সুও যুক্তরাষ্ট্রের নতুন স্টোর খুলছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকরা আর একটি ব্র্যান্ডে আটকে নেই। তারা নতুন স্বাদ, কম দাম ও বিভিন্ন অভিজ্ঞতার খোঁজে একাধিক কফি শপে যাচ্ছেন। তরুণ প্রজন্মের কাছে নতুনত্ব ও ভ্যালু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় স্টারবাকস হার মানতে রাজি নয়। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে আরও 575টির বেশি নতুন স্টোর খোলার পরিকল্পনা করেছে এবং ক্যাফেগুলোকে আরও আরামদায়ক করে তুলতে 25,000 নতুন আসন যোগ করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি নতুন মেনু আইটেম ও উন্নত সেবার মাধ্যমে গ্রাহক ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে বিশ্লেষকদের মতে বাজার এতটাই পরিপূর্ণ যে স্টারবাকসের সামনে চ্যালেঞ্জ সহজ নয়। এক সময়ের বিশেষত্বের জৌলুস ধরে রাখা এখন তাদের সবচেয়ে বড় পরীক্ষা। যুক্তরাষ্ট্রে রিয়েল আইডি ছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণ করা সম্ভব, তবে টিএসএর নতুন কনফার্ম আইডি প্রক্রিয়ায় $45 ফি দিতে হবে। 18 বছরের বেশি যাত্রীদের জন্য প্রযোজ্য এই ফি পরিশোধ করলেও ফ্লাইটে ওঠা নিশ্চিত নয়। অনলাইনে tsa.gov/confirmid যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রিয়েল আইডি না থাকলেও আপাতত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণ করা যাবে, তবে এর জন্য অতিরিক্ত খরচ গুনতে হবে। আগামী রোববার থেকে যেসব যাত্রীর কাছে রিয়েল আইডি বা পাসপোর্টের মতো টিএসএ অনুমোদিত পরিচয়পত্র নেই, তাদের বিমানবন্দরে পরিচয় যাচাইয়ের জন্য $45 ফি দিতে হবে। এই অর্থ কোনো জরিমানা নয়, এটি টিএসএর নতুন বিকল্প পরিচয় যাচাই ব্যবস্থা কনফার্ম আইডি ব্যবহারের খরচ। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফি পরিশোধ করলেও ফ্লাইটে ওঠা নিশ্চিত নয়। পরিচয় যাচাই ব্যর্থ হলে যাত্রীকে নিরাপত্তা চেক পয়েন্ট থেকেই ফেরত পাঠানো হতে পারে।
রিয়েল আইডি হলো ফেডারেল মানসম্মত ড্রাইভার লাইসেন্স বা পরিচয়পত্র, যা 9/11 সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে চালু করা হয়। অধিকাংশ অঙ্গরাজ্যে এই আইডিতে হলুদ বৃত্তের ভেতর সাদা তারকা চিহ্ন থাকে। মে মাস থেকেই এটি বাধ্যতামূলক হলেও এতদিন সতর্ক বার্তা দিয়ে যাত্রীদের পার হতে দেয়া হচ্ছিল। এখন সেই ছাড় শেষ হচ্ছে। 18 বছর বা তার বেশি বয়সী যাত্রীদের এই ফি দিতে হবে যদি তারা কোনো গ্রহণযোগ্য আইডি দেখাতে না পারেন। অনলাইনে tsa.gov/confirmid এ গিয়ে ফি পরিশোধ করতে হবে। যাচাই প্রক্রিয়ায় সময় বেশি লাগতে পারে, প্রায় 30 মিনিট পর্যন্ত। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে এই ফির উদ্দেশ্য মানুষকে দ্রুত রিয়েল আইডি নিতে উৎসাহিত করা, যাতে অতিরিক্ত নিরাপত্তা খরচ করদাতাদের ওপর না পড়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। প্রার্থী আর সমর্থকদের প্রচারণায় মুখর পুরো অঞ্চল। প্রতিশ্রুতির বন্যায় ভোটাররাও এখন হিসাব নিকাশে ব্যস্ত। আমাদের প্রতিনিধি লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। ভোট দিন, দুর্নীতিমুক্ত উন্নত মানবিক সিলেট করতে মাইকিং, লিফলেট বিতরণ, পথসভা আর গণসংযোগ সব মিলিয়ে সিলেটের অলি গলি এখন নির্বাচনী প্রচারণায় সরগরম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। কেউ উন্নয়নের আশ্বাস দিচ্ছেন, কেউ শান্তি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। তরুণ ভোটারদের জন্য কর্মসংস্থান, বয়স্কদের জন্য ভাতা, নারীদের জন্য নিরাপত্তা, প্রতিটি শ্রেণীর ভোটারকে টানতেই চলছে নানা বার্তা। তারেক রহমান কিছু আশ্বাস দিয়েছেন যে ফ্যামিলি কার্ড করবেন বা বিভিন্ন জিনিস করবেন। তো অনেকেরই এই প্রশ্ন থাকে যে উনি কি সত্যিই তা করতে পারবেন কিনা। তো এটা আসলে উনাকে আমরা সবাই সহযোগিতা করতে হবে। প্রথম কথা হচ্ছে উনাকে আমরা সহযোগিতা করতে হবে। উনি যে আশ্বাস দিয়েছেন উনি বাস্তবায়ন করতে পারবেন কি না, সেই প্রশ্নে আসলে উনি জিনিসটা করতে পারবেন বিধায় এই আশ্বাসটা সবাইকে দিচ্ছেন। কারণ আমি কখনো মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিব না। তো সেজন্য উনাকে আমরা সহযোগিতা করতে হবে। নানান প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদেরকে। এর আগেও কিন্তু আমরা দেখেছি নির্বাচন আসলেই ভোটারদের কদর বেড়ে যায় এবং তাদের কাছে নানান প্রতিশ্রুতি নিয়ে প্রার্থী যারা আছে তারা যায়, এবং এটি আসলে নির্বাচনের ঠিক আগদিন পর্যন্তই আসলে এই প্রতিশ্রুতিগুলো ভোটার বা প্রার্থী যারা আছে যারা প্রতিশ্রুতিগুলো দেয় তাদের কাছে ধারণকৃত থাকে। বা আমাদের সিলেটের যে কর্মসংস্থানের যে একটি বিশাল সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখেছি বিগত 17 বছরের যারা ক্ষমতায় ছিল তারাও কিন্তু এই কর্মসংস্থানের দিকে কেউ নজর দেয়নি। এখন আমরা দেখতে পাচ্ছি নতুনভাবে যারা আসলে প্রার্থী হয়ে এসেছেন বা ভোটারদের কাছে যারা যাচ্ছেন তারা এই দিকটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তো আমরা আশা করব আমরা যারা ভোটাররা আছি আমরা ভোট তো অবশ্যই যোগ্য ব্যক্তিকেই দেব, এবং যিনি জনগণের পাশে থাকবেন, জনগণের কাজ যিনি করতে পারবেন আমরা সেই রকম প্রার্থী দেখেই আমরা ভোট দেবো। এবং তার কাছে প্রত্যাশা এটি থাকবে যেমনটি আসলে ভোটের আগে প্রার্থীদের কাছে যেমনটি আসলে তারা যাচ্ছেন বা ভোটারদেরকে যে প্রতিশ্রুতিগুলো তারা দিচ্ছেন সেই প্রতিশ্রুতিগুলো যাতে ভোটের পর নির্বাচিত হওয়ার পর সংসদে গিয়ে জনগণের কণ্ঠ হয়ে তারা সংসদে কথা বলবে। ওরা মনে করে কি যে একজন সত্যকারের নেতা, এটা আসলে সম্পূর্ণভাবে একটা প্রতারণা এবং মানুষকে ঠকানোর রাস্তা হইল রাজনীতিবিদ যারা উনাদের। কিন্তু এইটা না কইরা উনারা যদি এই কথাগুলো না বলে জনগণের কাছে যে ভোট চাইবো যে আমাকে ভোট দিবেন, আপনার কাছে আমি আসছি ভোট দেন, আর ভোট দেওয়ার পরে যদি আল্লাহ আমার হায়াতে বাঁচায় আমি কি করবো সেটা আমার অন্তরে আছে, তখন উনি নির্বাচিত হয়ে যদি জনগণের কাছে যায়, আমি বিশ্বাসী একমাত্র যেই নেতা আল্লাহকে ভয় করবে, যেই নেতা মনে করবে যে আমি যেই রকম আমার নির্বাচিত এলাকার জনগণ সেই রকম, ওই প্রতারণা না বলে আমি জনগণের কাছে যাবো, যাই বলবো ভাই আমাকে ভোট দেন, দিলে পরে আমি দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। আর একবার যদি উনি জনগণের কাছে যাইয়া বুক মিলাইতে পারে, হাত মিলাইতে পারে, জনগণের দুঃখে কষ্টে উনি জর্জরিত হতে পারে, দ্বিতীয়বার ওনার কোনো নির্বাচন করা লাগবে না, ওনার কোনো মাইকিং লাগবে না, ওনার কোনো অ্যানাউন্স লাগবে না, জনগণ বলবে হ্যাঁ নেতা আপনি খারান, আপনার পিছিয়ে আমরা আছি। সবাই স্বার্থপর, যারা ক্ষমতায় যায় তারাই ক্ষমতায় গিয়ে অধিষ্ঠ আখের গুছায়, তারা অট্টালিকা বানায়, তারা বিভিন্ন সম্পদ করে, আমাদেরকে ব্যবহার করে, আমাদের সাধারণ জনগণকে তারা ব্যবহার করছে, তারপরে টিস্যু পেপারের মতো তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে। আসলে তাদের প্রতি কোনো ধরনের আস্থা বিশ্বাস আমরা সাধারণ জনগণের নেই। নির্বাচন আসলে ক্ষমতায় দেওয়ার জন্য সবাই সব ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, এটা অতি স্বাভাবিক একটা বিষয়। তো বাস্তবায়ন কতটুকু হয় সেটা জনগণ
অতীতে দেখেছে। জানি না, আল্লাহ জানেন যে কে কতটুকু করবে। তা আমরা বিশ্বাস রাখি, আমরা সরল মনা মানুষ, আমরা ভোট দিয়ে থাকি এই বিশ্বাস করে। তবে সঠিক একটা প্রতিশ্রুতির দরকার। আমাদের দেশ কীভাবে উন্নত হবে সঠিক একটা, আমি কেন ভোট দেবো, আমি আপনাকে ভোট দেবো কেন, আমাকে সঠিক একটা দিক নির্দেশনা দেখাতে হবে। প্রার্থীরাও বলছেন জনগণের আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন তারা। দেশ স্বাধীনের 54 বছরে শ্রমিকের অধিকার হরণ হয়েছে, আর অধিকার হরণের জায়গাটা আমরা ফাইন্ড আউট করছি দুর্নীতি। 1 নম্বরের সমস্যা দুর্নীতি, 100 নম্বরের সমস্যা দুর্নীতি। আমাদের বিশ্বাস জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, দুর্নীতির গলা টিরিয়া নাই, দুর্নীতিবাদের কোনো স্থান এখানে নাই। জামাত 300 আসনে ক্যান্ডিডেট দিছে, একজন লোক 1 লাখ টাকা ব্যাংক লোন নাই। জাতির 6 কোটি শ্রমিক ভাইদের কাছে আমার অনুরোধ, নিজের অধিকার রাষ্ট্রীয় পাওনা পাইতে হইলে ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাড়িপাল্লাতে আমরা ভোট দিতাম ইনশাআল্লাহ। সিলেট থেকে বলা যায়, প্রতিশ্রুতির জোয়ারে ভাসলেও শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। সব মিলিয়ে সিলেটের নির্বাচনী মাঠ এখন জমে উঠেছে পুরোপুরি, অপেক্ষা শুধু ভোটের দিনের। সিলেট থেকে বলা যায়, প্রতিশ্রুতির জোয়ারে ভাসলেও শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। সব মিলিয়ে সিলেটের নির্বাচনী মাঠ এখন জমে উঠেছে পুরোপুরি, অপেক্ষা শুধু ভোটের দিনের। লতিফুর রহমান উজ্জ্বল, বাংলা 1 টিভি, সিলেট। নয়াদিল্লিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কড়া নিরাপত্তার মধ্যে একটি বিলাসবহুল বাসভবনে অবস্থান করছেন। 21শে জানুয়ারি ব্রিটেন থেকে আসা আওয়ামী লীগের 5 নেতা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। নিরাপত্তার কারণে মোবাইল বা অন্য ব্যক্তিগত সামগ্রী নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। সূত্রের তথ্য অনুযায়ী বাসভবন প্রাসাদের মতো এবং কয়েক স্তরের নিরাপত্তা বলয় রয়েছে। সেখানে নিয়মিত সাহায্যকারী কর্মীরা রয়েছেন এবং শুধুমাত্র হাসিনার বোন শেখ রেহানা তার সঙ্গে দেখা করতে পারেন। সাক্ষাতে উপস্থিত ছিলেন ব্রিটেন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী এবং যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে হাসিনা দিল্লিতে গোপন আস্তানায় চলে আসেন। সম্প্রতি বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ভারত সরকার এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। শেষ করছি বিনোদনের সংবাদ দিয়ে। পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানি ও মৌসুমী দীর্ঘদিন ধরেই 2 দেশে অবস্থান করছেন। সম্প্রতি গুজব ছড়িয়েছে তারা আলাদা হয়ে গেছেন। এ নিয়ে ওমর সানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি। তিনি আর বলেছেন, কেউ ডিভোর্স লেটারও দেখতে চেয়েছে। মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন মায়ের অসুস্থতার কারণে। তাদের মেয়ে ফাইজা সেখানে আছে। ওমর সানি দেশে থাকলেও ভিসার সমস্যায় যুক্তরাষ্ট্রে যেতে পারেননি। তিনি জানিয়েছেন, প্রতিদিনই তারা ফেসবুক গ্রুপে যোগাযোগ রাখেন এবং শীঘ্রই দেখা হবে। এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, দীর্ঘ দূরত্ব থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক অটুট। পরিবারকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি ওমর সানি গুজব ও চর্চার বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেছেন, যা ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।